প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকে আমরা শুরু করব পদার্থ দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা চ্যাপ্টার। আজকে তাপগতিবিদ্যার ক্লাস নাম্বার 1। তো আমি এখন হোয়াইট বোর্ডে যা যা লিখবো সবাই খাতায় তুলে ফেলবা। আমরা প্রথমেই পড়ব তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। XT minus X ice, X steam minus X ice, C by 100, F minus 32 by 180, K minus 223 by 100, R by 80, Rn minus 492 by 108। এখানে এই Rn হলো র্যাঙ্কিং স্কেল। Rn র্যাঙ্কিং স্কেল, আর হুমার স্কেল, কে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রার স্কেল, এফ ফারেনহাইট স্কেল বা ডাক্তারি থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটার। সি সেলসিয়াস স্কেল। ডাক্তারি থার্মোমিটার কেন বলা হয়? এফ কে ডাক্তারি থার্মোমিটার কেন বলা হয়? কারণ আমরা যখন জ্বর উঠে আমরা যখন টেম্পারেচার মাপি, বলি 100 ডিগ্রি, 98 ডিগ্রি বা 102 ডিগ্রি, কিন্তু এই যে 100 ডিগ্রি বলি সেটা কোন এককে বলি? বলি ফারেনহাইট স্কেলে। কোন স্কেলে? মানে 102 ডিগ্রি ফারেনহাইট, 98 ডিগ্রি ফারেনহাইট, এবং কোন স্কেলে বলি? ফারেনহাইট স্কেলে বলি। এই কারণে অনেক সময় যখন পরীক্ষা অঙ্ক আসে তখন বলে যে ডাক্তারি থার্মোমিটারে কত। তার মানে ডাক্তারি থার্মোমিটারে কত মানে কি? ফারেনহাইট স্কেলে কত। এক্স আইস হলো বরফ বিন্দুর পাঠ। বরফ বিন্দুর পাঠ। এক্সট্রিম হলো বাষ্পবিন্দুর পাঠ। এক্সটি হলো থার্মোমিটারের পাঠ। তাহলে Rn হলো র্যাঙ্কিং স্কেল, আর হুমার স্কেল, কে কেলভিন স্কেল, এফ ফারেনহাইট স্কেল, সি সেলসিয়াস স্কেল, এক্স আইস হলো বরফ বিন্দুর পাঠ, এক্স স্টিম হলো বাষ্প বিন্দুর পাঠ, আর এক্স টি হলো থার্মোমিটারের পাঠ। এটা হলো বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাথে
বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাথে বিভিন্ন স্কেলের সম্পর্ক। বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাথে বিভিন্ন স্কেলের সম্পর্ক। অনেক সময় প্রশ্নে বলে সেলসিয়াস স্কেলে কত, বরফ বিন্দুর পাঠ দেওয়া আছে, বাষ্প বিন্দুর পাঠ দেওয়া আছে, প্রশ্নে বলে সেলসিয়াস স্কেলে কত, তখন আমরা এটা সমান কি লিখবো, C/100। যদি প্রশ্নে বলতো ফারেনহাইট স্কেলে কত, আমরা এটা সমান কি লিখবো, ফারেনহাইট স্কেল। শুনতে পাইছো? যখন যে স্কেলে বলবে আমরা এটা সমান ওই স্কেলে লিখবো। যদি প্রশ্নের মধ্যে তুমি দেখো কোনো স্কেলের কথাই উল্লেখ করা নাই, যদি প্রশ্নের মধ্যে তুমি দেখো যে কোনো স্কেলের কথাই উল্লেখ করে নাই, তাহলে তুমি সেলসিয়াস দিয়ে মান বের করবা। তাহলে এটা হলো বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাথে বিভিন্ন স্কেলের সম্পর্ক। তাহলে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর মান দিয়ে যদি বলে যে কেলভিন স্কেলে কত, তাহলে তুমি এটা সমান কি লিখবা, এটা। ঠিক আছে? বাকিগুলো আমরা অঙ্ক করার সময় বুঝবো। এখন এটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি, যদি 20 দিয়ে গুণ করি, 20 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে, C/5 F মাইনাস 32/20 দিয়ে গুণ করলে কাটলে থাকবে কত, 9 K মাইনাস 273/5। এখন যদি তাপমাত্রার কনভার্ট করতে বলে, তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারো। মনে করো আমি বললাম যে এই রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত? তার মানে মান দেয়া আছে কোন স্কেলের, সেলসিয়াস স্কেলের। এই রুমের তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রা দেওয়া আছে কোন স্কেলের, সেলসিয়াস স্কেলের। মান চাইছে কোন স্কেলের, ফারেনহাইট স্কেলের। তখন তুমি কি করবা, C/5 F মাইনাস 32 কত, 9। সি এর মান দেওয়া আছে, এফ এর মান বের করতে বলছে। বা যদি প্রশ্ন বলে একটা শিশুর দেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, তাহলে কেলভিন স্কেলে কত? তাহলে মান দেয়া আছে কার, ফারেনহাইট স্কেল, মান চাইছে কার, কেলভিন স্কেল। তখন তুমি কি করবা, F মাইনাস 32/9 K মাইনাস 273/5। ঠিক আছে? তো আমরা যদি তাপমাত্রা কনভার্ট করতে বলে তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারো। আরেকটা কথা আছে এখানে, আরেকটা কথা হলো এরকম, খেয়াল করো, তাপমাত্রার পার্থক্য বললে, তখন তাপমাত্রা পার্থক্য বললে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1.8 ডিগ্রি ফারেনহাইট সমান 1 কেলভিন। বাচ্চারা খেয়াল করো, তুমি এটাকে যদি 100 দিয়ে গুণ করতে, 100 দিয়ে গুণ করলে এখানে কত হয়তো 1, 100 দিয়ে গুণ করলে এখানে কত হবে 1.8, 100 দিয়ে গুণ করলে কত হবে 1। তার মানে এই যে এখানে 1, এখানে 1.8, এখানে কত 1। তাপমাত্রার পার্থক্য বললে তখন তোমার এইটা দিয়ে অঙ্ক করতে হবে, তখন কিন্তু এটাতে করা যাবে না। তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে আমি বললাম যে এই রুমের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, তবে ফারেনহাইট স্কেলে কত? এখানে কিন্তু আমি তাপমাত্রা পার্থক্য বলছি না, শুধুমাত্র কি বলছি, কনভার্ট। তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাও, তাহলে তুমি এইটা দিয়ে করবা। কিন্তু আমি যদি বলতাম যে এই রুম আর তোমার রুম এর মধ্যে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত? এখন কিন্তু আমি বলছি তাপমাত্রার পার্থক্য, তখন কিন্তু এটাতে করলে কাটা যাবে, তখন এটাতে করতে হবে। কারণ তাপমাত্রার পার্থক্য বলে এটাতে করবা। কিভাবে করবো তখন? তুমি কিভাবে করবা, বলবো আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত, 1.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত, 1.8 × 10, 80 ডিগ্রি ফারেনহাইট। তার মানে তাপমাত্রার পার্থক্য বললে তুমি কিন্তু এটাতে করতেছো না। মনে করো আমি বললাম যে এটা কিন্তু এগ্রিভার্সিটি, এটা কমন কোয়েশ্চেন। মনে করো বললাম যে ময়মনসিংহ শহরের শীতকালীন ও গ্রীষ্মকালীন সময়ের তাপমাত্রা পার্থক্য, ময়মনসিংহ শহরের শীতকালীন ও গ্রীষ্মকালীন সময়ের তাপমাত্রার পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত? আমি কিন্তু বলছি তাপমাত্রার পার্থক্য, তখন কিন্তু এটাতে কনভার্ট করা যাবে না, এটাতে
করতে হবে। তখন তুমি কিভাবে করবা, যে আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত 1.8 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে 1.8 ইন্টু 20, কত হচ্ছে 36 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বাচ্চারা তুমি কি মনে রাখবা, যদি প্রশ্নে শুধুমাত্র কনভার্ট করতে বললো যে একটা রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে কত, এখানে কিন্তু আমি তাপমাত্রার পার্থক্য বলি নাই, তাহলে তুমি এটাতে কনভার্ট করবা। কিন্তু আমি যদি তাপমাত্রার পার্থক্য বলি অবশ্যই এইটা দিয়ে করতে হবে, ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পল দেওয়ার আগে তোমাকে লিখি। বললাম যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দিবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দিবে। তাহলে খেয়াল করো যে সেলসিয়াস, এটা সলভটা খেয়াল করো, সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দেয়, আনসার হলো -40। এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হয়, মেডিকেল পরীক্ষায় কিন্তু আসে যে নিচের কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস একই পাঠ দেয়, কত -40। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, বলে নিচের কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস একই পাঠ দিবে, কত -40। এখন যদি লিখিত পরীক্ষায় আসে, লিখিত থাকে, তখন তোমরা -40 ডিরেক্ট লিখবো না, তোমাকে করতে হবে। তখন তুমি কেমনে করবা, যে ধরি সেলসিয়াস আর ফারেনহাইট একই পাঠ দেয়, ধরলাম x, সেলসিয়াস আর ফারেনহাইট একই পাঠ দেয় এবং পাঠটা কি ধরলাম x। এখন তুমি জানো যে c/5 f - 32/9, c/5 f - 32/9, তাহলে এই যে c কত x, f কত x, তাহলে কত হচ্ছে এখানে 9x 5x, 100 কত 60, তাহলে এখানে কত হচ্ছে 4x - 160, তার মানে x সমান কত -40। তার মানে সেলসিয়াস ফারেনহাইট সমান x ছিল, x এর মান কত -40 ডিগ্রি। যেহেতু আমরা এটাকে -40 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি, আবার -40 ডিগ্রি ফারেনহাইটও বলতে পারি। তার মানে সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দেয় কত ডিগ্রি তাপমাত্রায়, -40 ডিগ্রি তাপমাত্রায়। মানটা মুখস্থ, সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দেয় কত ডিগ্রি তাপমাত্রা, -40। আমি তোমাকে বুঝাই দিলাম আর কি। হ্যাঁ, আর তোমাকে সেম একটা কোয়েশ্চেন আমি বাড়ির কাজ দিলাম, সেম ভাবে করবা। বললাম যে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট একই পাঠ দেয়, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট একই পাঠ দেয়, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট একই পাঠ দেয়। আনসারটা আমি লিখে দিলাম 574.25। এই মানগুলো কিন্তু মুখস্থ, অঙ্ক করার জন্য এভাবে তুমি করতে পারো, কিন্তু এই মানগুলো কিন্তু তোমার মুখস্থ, যে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট একই পাঠ দেয় 574.25। ফাইন। এখন আমি একটু ত্রৈধ বিন্দু নিয়ে আলোচনা করবো। ত্রৈধ বিন্দু হলো ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট, ঠিক আছে, মানে পানি, বরফ ও জলীয় বাষ্প যে অবস্থায় একসঙ্গে থাকতে পারে, পানি, বরফ ও জলীয় বাষ্প যে অবস্থায় একই সঙ্গে থাকতে পারে, ওইটাকে বলি আমরা ত্রৈধ বিন্দু। পানি, বরফ ও জলীয় বাষ্প তিনটা যখন একই অবস্থা থাকে, ওটাকে বলি আমরা ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু, তাই তো। মানে কঠিন, তরল ও বায়বীয়, কঠিন, তরল ও বায়বীয় তিনটা অবস্থায় যখন থাকে, ওটাকে বলি আমরা ত্রৈধ বিন্দু। পানির
ত্রৈধ তাপমাত্রা হলো 273.16 কেলভিন। পানির ত্রৈধ তাপমাত্রা হলো 273.16 কেলভিন। আর ত্রৈধ তাপমাত্রা বের করার সূত্রটা হলো x/xTR ইন্টু 273.16 কেলভিন। এই x হলো একটা সিম্বল। যদি প্রশ্নের মধ্যে রোধের মান থাকে, মনে করো প্রশ্নের চাপের মান দেওয়া আছে PTR, এই টিআর হলো ট্রিপল পয়েন্ট, 273.16 কেলভিন। যদি প্রশ্নের মধ্যে তাপমাত্রার মান থাকে, তুমি কি লিখবা T/TR 273.16 কেলভিন। মানে এখানে যে মানটা আসবে কোন এককে আসবে, কেলভিনে আসবে। তার মানে এই x হলো একটা সিম্বল। যদি প্রশ্নের মধ্যে রোধের মান থাকে, তুমি কি লিখবা R/RTR। মোট কথা ত্রৈধ বিন্দুর মানটা মনে রাখবো ত্রৈধ বিন্দুর মানটা কি কোথায় লিখবা, নিচে লিখবা, ত্রৈধ বিন্দুর মানটা নিচে। তাহলে বাচ্চারা ত্রৈধ তাপমাত্রা কত, সূত্রটা কি x/xTR। এই টিআরটা কি ট্রিপল পয়েন্ট ইন্টু 273.16 কেলভিন। তো তাপমাত্রা নিয়ে কথা বললাম, এখন একটু তাপ নিয়ে কথা বলবো। তাহলে বাচ্চারা তিনটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন পড়ছো, যেগুলো MCQ থাকে। বলতো সেলসিয়াস ও ফারেনহাইট কোন তাপমাত্রায় একই পাঠ দেয়, -40 ডিগ্রি। কেলভিন ও ফারেনহাইট কোন তাপমাত্রায় একই পাঠ দেয়, 574.25। আর পানির ত্রৈধ তাপমাত্রা কত, 273.16 কেলভিন। যদি পরীক্ষায় একটা MCQ থাকে এরকম যে পানি, বরফ ও জলীয় বাষ্প নিচের কোন তাপমাত্রায় একই সঙ্গে থাকতে পারে, 273.16 কেলভিন। আচ্ছা, এখন আমরা তাপ নিয়ে একটু কথা বলবো। তাপ তুমি জানো, তাপ Q সমান ms ডেল থিটা। আবার তুমি কিন্তু এটাও জানো, আবার Q সমান ml। এই এলটা হলো সুপ্ত তাপ, এলটা কি সুপ্ত তাপ। যেমন বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, 3.36 10⁵ জুল পার কেজি। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2.26 10⁶ জুল পার কেজি। এই মানগুলো কিন্তু তোমার মুখস্থ। তাহলে যখন প্রশ্নের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে, তখন তাপের সূত্র হবে ms ডেল থিটা। আর যখন প্রশ্নের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে না, একই তাপমাত্রা, তখন সূত্র হবে ml। মনে করো আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি, তার মানে দুইটাই 0, তাপমাত্রা কিন্তু পার্থক্য নাই, তখন সূত্র কি হবে ml। যেহেতু 0 ডিগ্রি মানে বরফ, তখন সূত্র L না লিখে লিখবো LF, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। যদি আমি বলতাম 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, তখন কিন্তু দুইটাই 100, তাপমাত্রা কিন্তু কোনো পার্থক্য নাই, তখন সূত্র কি হবে ml। যেহেতু 100 তার মানে বাষ্প, তখন কি হবে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ LV। 2.2 ভিতরে ভেপার, ভাস্প। তাহলে 2.26 10⁶ জুল পার কেজি। তার মানে তাপমাত্রা যদি পার্থক্য থাকে, তাপের সূত্র কোনটা ইউজ করবা, ms ডেল থিটা। আর যদি একই তাপমাত্রা হয়, সূত্র ইউজ করবা ml। আরেকটা সূত্র আছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে কিউ সমান সি ডেল থিটা। কিউ সমান সি ডেল থিটা। এই সিটা হলো তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারকত্ব। এই সিটা হলো তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারকত্ব। আর ডেল থিটা তুমি জানোই তাপমাত্রার পার্থক্য। তার মানে তুমি তাপের সূত্র পাইছো কয়টা? 3টা। যদি তাপমাত্রার পার্থক্য থাকে এমএস ডেল থিটা, যদি একই তাপমাত্রা হয় এমএল, আর যদি তাপ ধারণ ক্ষমতা থাকে, তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারকত্ব, সূত্র কি হবে? কিউ ইকুয়াল সি ডেল থিটা। এই সূত্রতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ থাকে। এই সূত্রতে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ থাকে। ফাইন। তাহলে আমি একটু চিত্র এঁকে তোমাদের বুঝাবো। মাইনাস, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, -10°C, 0°C, 100°C, 120°C। মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো একটা বরফের টুকরা আছে যার তাপমাত্রা -10°C, -10°C। তুমি এই বরফের টুকরাটাকে কন্টিনিউ তাপ দিচ্ছ। যদি তুমি তাপ দাও তাহলে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় হলো 0°C। এবং 0°C মানে অত বরফ। কারণ আমি যদি বরফকে তাপ দেই সেটা সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে না। কিছুক্ষণ পর থেকে সে পানি হওয়া শুরু করলো। এক সময় 100°C গেল। এখন পানিকে তুমি তাপ দেও, সেটা সঙ্গে, মনে করো তুমি একটা কড়াইয়ের মধ্যে পানি রাখলা, গ্যাস চালু করলা, সঙ্গে সঙ্গে তো সে বাষ্প হওয়া শুরু করবে না। কিছুক্ষণ পর থেকে সে বাষ্প হওয়া শুরু করলো। ঠিক আছে? তাহলে এই প্রান্তরের নাম কি? বরফ, বরফ, বরফ। এই প্রান্তরের নাম কি? 0°C, বরফ। এইটাও তো 0°C। তাহলে এই প্রান্তের নাম কি? 0°C, পানি। এই প্রান্তের নাম কি? 100°C, পানি। এটার নাম কি? 100°C, বাষ্প। তাহলে খেয়াল করো, এখানে যে তাপটা আছে এই তাপটাকে আমি Q1 দ্বারা প্রকাশ করলাম, এইখানে তাপটাকে আমি Q2 দ্বারা প্রকাশ করলাম, এইখানের তাপটাকে আমি Q3 দ্বারা প্রকাশ করলাম, Q4 দ্বারা প্রকাশ করলাম, এবং এটাকে আমি Q5 দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে মোট তাপ কত হচ্ছে? মোট তাপ বা মোট কৃত কাজ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো এই যে Q1, এই Q1টার মধ্যে বলো তো এখানে কি তাপমাত্রার পার্থক্য আছে না নাই? খেয়াল করো তো, Q1টার মধ্যে এখানে কি -10°C, এখানে 0°C। তার মানে ভিন্ন তাপমাত্রা, তার মানে তাপমাত্রার পার্থক্য আছে। আর তাপমাত্রার পার্থক্য থাকলে সূত্র কি হবে? ms ডেল থিটা, ms ডেল থিটা। এটাকে আমি S1 লিখলাম, S1। ফাইন। এখন তুমি যদি খেয়াল করো এই Q2 মধ্যে দেখো তো তাপমাত্রা পার্থক্য আছে কিনা? এটা 0°C, এটাও 0°C, এটা 0, এটাও 0। তার মানে তাপমাত্রার পার্থক্য নাই। তাপমাত্রার পার্থক্য থাকলে সূত্র কি লিখি আমরা? ml। যদি বরফ, তাহলে কি হবে? বরফ গলনের আপেক্ষিক সূত্রতা। আবার তুমি যদি Q3 তে যাও, Q3 এটা কি 0, এটা কি 100, এটা 0, এটা কি 100। তার মানে কি তাপমাত্রার পার্থক্য আছে। তাপমাত্রার পার্থক্য থাকলে সূত্র কিন্তু তুমি লিখবা ms ডেল থিটা, তুমি দিলা S2। ফাইন। Q4 তুমি যদি যাও, এখানে 100°C, এখানে 100°C। তার মানে তাপমাত্রার পার্থক্য নাই। তাপমাত্রার পার্থক্য না থাকলে কি সূত্র কি লিখি? ml। যেহেতু এটা বাষ্প, তাই বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা Q5টা কি? তো এখানে 100, এখানে 120। তার মানে তাপমাত্রার পার্থক্য আছে। ms ডেল থিটা দিলাম S3। তাহলে প্রত্যেকটার মধ্যে m আছে, আমি ইচ্ছা করলে m কমন নিতে পারি। S1 ডেল থিটা
LF S2 ডেল থিটা LV S3 ডেল থিটা। বাচ্চারা তুমি জানো যে বরফ ও বাষ্পের আপেক্ষিক তাপ, বরফ এবং বাষ্পের আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। আর পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, তাই তো? আমরা তুমি খেয়াল করে দেখো তো, এই যে S1টা কি বরফ, তাহলে কি হবে? বরফের আপেক্ষিক তাপ এর মান তোমার মুখস্থ, LF এর মান তোমার মুখস্থ, বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ। S2 এটা কি? S2টা কোনটা? এটা এখানে পানির আপেক্ষিক তাপ তোমার মুখস্থ 4200। তারপর LV বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ, এটা তোমার মুখস্থ। S3 বাষ্পের আপেক্ষিক তাপ তোমার মুখস্থ। তাহলে এখন এটা তোমার অঙ্ক কিভাবে আসতে পারে, অঙ্ক এই চিত্র থেকে কিভাবে আসতে পারে পরীক্ষায়, মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষা কিভাবে আসতে পারে? মনে করো আমি বললাম যে -15 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে, খেয়াল করো, বললাম -15 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি, -15 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তরিত হতে কৃত কাজ ব্যয় করো। -15 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তরিত হতে কৃত কাজ তুমি বের করো। তুমি খেয়াল করবা কোন জায়গা থেকে শুরু, কোন জায়গায় শেষ। তার মানে খেয়াল করো তো, এই যে মাইনাস থেকে শুরু আর 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে যায় শেষ, এইখান থেকে এই পর্যন্ত। তো এইখান থেকে এই পর্যন্ত আছে কি Q1 আর Q2। তার মানে এই কৃত কাজের তাপ কিন্তু এক কথাই Q1 প্লাস কত Q2। এখন Q1টা কত? ms ডেল থিটা। আর Q2টা কত? ml। এখন যদি তুমি m কমন নাও, এই যে এটা কি বরফ, এর মান তোমার মুখস্থ। তো আমি কি বলছি? -15 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল করো, -15 ডিগ্রি সেলসিয়াস, এখানে কত? -15 ডিগ্রি, এখানে 0। তো এখানে তাপমাত্রা পার্থক্য কত? 15। ফাইন। m তো কমন নিছি, LF এর মান তোমার মুখস্থ 3.36 10 টু দি পাওয়ার কত? 5। 10 টু দি পাওয়ার 5। এখন যদি প্রশ্ন বলে 2 কেজি, m এর মান 2, 5 কেজি, m এর মান কত? 5, 10 গ্রাম, m এর মান 10 গ্রাম থেকে কেজিতে নিবা, বাকিটুকু ক্যালকুলেশন। এখন আমি তোমাকে যদি বলতাম যে -15 ডিগ্রি সেলসিয়াস থেকে, বা এটা বাদ দিলাম, মনে করো আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। তখন আমি তোমাকে কি বলছি? 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে রূপান্তরিত হতে কৃত কাজ ব্যয় করো। 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে রূপান্তরিত হতে কৃত কাজ তুমি বের করো। তাহলে আমি বলছি তুমি দেখবা কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গায় যায় শেষ। শুরু হয়েছে কোন জায়গা থেকে? 0 ডিগ্রি সেলসিয়াস বরফ। শেষ কোন জায়গায়? 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। তাহলে তোমার এখানে কি আছে? Q2 আর কি আছে? Q3 আর কত? Q4। এখান থেকে এই পর্যন্ত কি আছে? Q2, Q3 এবং কি Q4। তাহলে এই যে Q2 সমান কত? ml। Q3 কত? ms ডেল থিটা। Q4 কত? mlv। যদি তুমি m কমন নাও, এই LF এর মান তোমার মুখস্থ 3.36 10 টু দি পাওয়ার 5। m তো কমন নিছো, এই যে s, এটা তো পানির আপেক্ষিক তাপ কত? 4200। আর দেখো এখানে 0 থেকে 100, তাপমাত্রা পার্থক্য কত? 100। m কমন নিছো, আর L এর মানটা তোমার মুখস্থ 2.26 10 টু দি পাওয়ার কত? 6। তার মানে এই m এর মান তো প্রশ্ন দেয়াই থাকবে 10 গ্রাম, 20 গ্রাম, 40 গ্রাম, 1 কেজি, 2 কেজি, বসা দিলে আছে। তার মানে তুমি কি খেয়াল করতেছো যে কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গায় কি শেষ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে আমি এক্সাম্পলগুলো দিচ্ছি, অনেকে
এই ক্যালকুলেশন দেখে ভয় পাই যেতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আমাদের ক্যালকুলেটর নাই, তাহলে এই ক্যালকুলেশন কীভাবে করব? যে ভার্সিটিতে ক্যালকুলেটর নাই বা যে জায়গায় ক্যালকুলেটর নাই ওই জায়গায় মানগুলো এমনভাবে দেওয়া থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না, অথবা অপশনগুলো এমনভাবে থাকবে তোমার যুক্তি করার কোনো প্রয়োজন নাই। আর যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে ওইখানে মানগুলো ওইরকমভাবে থাকবে, ক্যালকুলেশনটাও ওইরকমভাবে থাকবে। তার মানে তোমার ক্যালকুলেটর নিয়ে ভাবার কোনো প্রকার প্রয়োজন নাই। তোমার কাজ হলো প্রশ্নটা পরে তুমি বুঝতে পারতেছো কিনা যে তুমি এটা এইভাবে করবা বা এটা এই সূত্রের। কি বলছি বুঝতে পারছো? আমি যে হোয়াইট বোর্ডে এক্সাম্পলগুলো দিব বা তোমাকে যে শীটটা দিছি শীটের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এখানে কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য শুধুমাত্র কিছু এক্সাম্পল দিছি, শুনতে পাইছো? তার মানে এই অঙ্কগুলো তোমার ক্যালকুলেটর লাগবে না ক্যালকুলেটর লাগবে না এইগুলো তোমার ভাবা দরকার নাই। তোমার কাজ হলো তুমি শুধু নিয়মটা বুঝতেছো কিনা। ক্যালকুলেটর লাগবে না লাগবে না, ভার্সিটি ভর্তি পরীক্ষায় যিনি প্রশ্ন করবে উনি ভাববে যে ক্যালকুলেটর নাই, মানগুলো আমাকে এইভাবে দিতে হবে যেন ক্যালকুলেশন সে ক্যালকুলেটরের প্রয়োজন না পড়ে, এবং অথবা মানগুলো ভয়ঙ্কর দিলেও অপশনগুলো এমনভাবে দিবে তোমার ক্যালকুলেটরের প্রয়োজন নাই, তুমি অপশন দেখলেও আনসার বুঝে ফেলতে পারবা। তার মানে প্রিয় ভাই বোনেরা, ক্যালকুলেটর নিয়ে মাথা খাওয়াবো না, কাজ হলো তুমি প্রশ্নের উপরে নিয়মটা বুঝতেছো কিনা। শুনতে পাইছো? আর আমি প্রতিটা ক্লাসে অঙ্কের উপর অধিক গুরুত্ব দিব, বুঝতে পারছো? অঙ্কের উপর অধিক গুরুত্ব দিব, কারণ তোমার ফিজিক্সের অঙ্কই সবচেয়ে বেশি আসে। ফিজিক্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার 95% অঙ্ক থাকে, 5% থিওরি থাকে, বা 98% অঙ্ক থাকে, 2% কি থাকে থিওরি থাকে। আর যারা মেডিকেল কোচিং করতেছো আমি প্রতিটা অধ্যায় শেষ করার সময় বই দাগাই দিব। এই অধ্যায়টা যখন শেষ করবো দাগাই দেবো, দাগানো থেকে তুমি মুখস্থ করবা। শুনতে পাইছো? অথবা তোমার মেডিকেল কোচিংয়েও ধুমধাম দেখবা একদিন 3 অধ্যায় শেষ করে ফেলছে বই দাগায়া, ওইখানে তুমি মুখস্থ করতে পারো। কিন্তু মেডিকেল পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো আমি যখন বুঝাচ্ছি, এই বুঝানোর পর তুমি অঙ্কগুলো তুমি চোখে চোখে পাইয়া ফেলবা। যেমন আজকে ক্লাসে তুমি একটা অঙ্ক দেখছো যে সেলসিয়াস ও ফারেনহাইট কোন তাপমাত্রায় একই পার দেয়, -40। মুখস্থবিদ্যা, এটা গত বছর মেডিকেল পরীক্ষায় আসছে। সহজ জিনিস। তারপর তুমি যখন ক্লাসগুলো করবা, একটা অধ্যায় যখন শেষ হবে এই অধ্যায়ের মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো বা ঢাকা ভার্সিটি বলো টোটালটুকুই শেষ হয়ে যাবে। শুধু আমাকে অধ্যায়টা শেষ করার জন্য সময় দাও। আজকে তো প্রথম ক্লাস, যা পড়াচ্ছি তোমার কাজ হলো দিনের পর দিন সুন্দর করে শেষ করে ফেলা। আমি আজকে যা পড়াবো এই পড়াটা তুমি শেষ করে ফেলবা, এইটা তো কি তোমার কাজ। আর আমার কাজ হলো তোমাকে সুন্দর করে বুঝাই দেওয়া এবং পরীক্ষায় কমন ফেলানো। আমি প্রতিটা অঙ্ক তোমাকে সুন্দর করে বুঝাই দেবো এবং পরীক্ষায় 100% কমন পড়বে। তুমি যে জায়গায় ভর্তি পরীক্ষা দাও 100% কমন পড়বে। শুনতে পাইছো কথা? আচ্ছা, এখন এই চিত্র নিয়ে তোমরা আলোচনা করলাম। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিব, খেয়াল করো। মানে এতক্ষণ আমরা যে আলোচনা করছি এই আলোচনা কিছু এক্সাম্পল এখন দিব। মনে করেন বললাম যে একটি বস্তুর তাপমাত্রা, একটি বস্তুর তাপমাত্রা 4 সেকেন্ডে 76 ডিগ্রি ফারেনহাইট থেকে 40 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে। তাপমাত্রা নেমে আসার হার সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। তার মানে তুমি খেয়াল করো 4 সেকেন্ডে তার তাপমাত্রার পার্থক্য কত হয়েছে? 36 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার পার্থক্য কত হয়েছে? 36 ডিগ্রি ফারেনহাইট। মনে করো তোমার জ্বর উঠছে 102 ডিগ্রি ফারেনহাইট, তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট।
এখন আমি তোমাকে একটা প্যারাসিটামল খাওয়াইলাম, প্যারাসিটামল খাওয়ার পরে তোমার 4 সেকেন্ড পরে তোমার জ্বর একটু কমে গেলো, আসলো 98 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আগে কত ছিল 102 ডিগ্রি ফারেনহাইট, এখন কত ডিগ্রি 98 ডিগ্রি ফারেনহাইট, 98 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই 4 সেকেন্ড সময় তাপমাত্রা পার্থক্য কত হয়েছে 102 বিয়োগ 98, 4 ডিগ্রি ফারেনহাইট। এখানে এটাই বলছে যে 4 সেকেন্ড সময়ে তাপমাত্রার পার্থক্য কত হয়েছে 36 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু মানটা কোন স্কেলে চাইছে সেলসিয়াস স্কেলে, কোন স্কেলে চাইছে সেলসিয়াস স্কেলে। তারপর এটা তো তাপমাত্রার পার্থক্য, যখন তাপমাত্রার পার্থক্য তখন কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে এই সূত্র দিয়ে যে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1.8 ডিগ্রি ফারেনহাইট 1 কেলভিন। তাপমাত্রার পার্থক্য বললে কিন্তু এই সূত্র তোমাকে অঙ্ক করতে হবে। তার মানে খেয়াল করে দেখো তো যে 36 ডিগ্রি ফারেনহাইট, সরি 1.8 ডিগ্রি ফারেনহাইট সমান কত 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস তুমি ছোটবেলা ঐকিক নিয়ম করছো, যে মানটা বের করতে হয় সেটা ডান পাশে রাখি, মান আমরা বের করবো কোনটা সেলসিয়াস, এই কারণে ফারেনহাইটটা এই পাশে রাখছি, সেলসিয়াসটা ওই পাশে। তাহলে বাচ্চারা 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত 1/1.8 বা 36 ডিগ্রি ফারেনহাইট সমান কত 36, 1 ইন্টু 36, আর এটাকে লিখলাম 1.8 যে কথা, আর 18/10 তো এক কথাই, তাহলে কত হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য ছিল 36 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে কত 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে বলছে নেমে আসার হার কত, প্রশ্নে বলছে নেমে আসার হার মানে কি প্রতি সেকেন্ডে। তার মানে আমরা যে হিসাবটা করছি এটা কয় সেকেন্ডে 4 সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে কত হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড, কিন্তু হার বলছে তাই পার সেকেন্ড। তার মানে আমরা যে এই তাপমাত্রার পার্থক্যটা যে ছিল সেটা কয় সেকেন্ডের 4 সেকেন্ডের, এই তাপমাত্রার পার্থক্যটা যে পাইছি কয় সেকেন্ডের 4 সেকেন্ডের, কিন্তু হার বলছে যেহেতু হার তাই প্রতি সেকেন্ডে 4 সেকেন্ডে যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় প্রতি সেকেন্ডে কত 5 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি আরো একটা এক্সাম্পল দিব, বললাম সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত, ফারেনহাইট স্কেলে কত, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বলছে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা কি বৃদ্ধি, তার মানে তাপমাত্রার পার্থক্য তোমাকে দাও তো দেয়া আছে সেলসিয়াস স্কেল, চাইছে কোন স্কেলে ফারেনহাইট স্কেলে, তাই তো। কিন্তু এটা তাপমাত্রার বৃদ্ধি মানে কি তাপমাত্রার পার্থক্য, তাই তো। তাপমাত্রার পার্থক্য বললে তুমি কি জানো 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত 1.8 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 1 সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি হয়, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে 1.8 ডিগ্রি ফারেনহাইট। এই মান তোমার মুখস্থই, তাপমাত্রার পার্থক্য বললে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত 1.8 ডিগ্রি ফারেনহাইট হয়। যদি আমি আরো একটা এক্সাম্পল দিতাম এরকম, বললাম ময়মনসিংহ শহরের শীত ও গ্রীষ্মকালীন সময়ের তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বললাম ফারেনহাইট স্কেলে কত,
তার মানে মান দেওয়া আছে কি সেলসিয়াস স্কেলে, মান চাইছে কি ফারেনহাইট স্কেলে। কিন্তু এখানে প্রশ্ন কি বলছে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। যদি তাপমাত্রার পার্থক্য বলে তুমি কি জানো 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত 1.8 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস কি হবে 1.8 ইন্টু কত এত ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার পার্থক্য বলছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এরকম আরো একটা এক্সাম্পল দিতাম, এরকম যদি আমি আরো একটা এক্সাম্পল দিতাম যে সবটা লিখলাম না, শুধু মূল জায়গাটা লিখলাম, বললাম তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি ফারেনহাইট, তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে কত? তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে কত? তার মানে কি তুমি কি জানো যে 1.8 ডিগ্রি ফারেনহাইট সমান কত 1 কেলভিন। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত হচ্ছে এত কেলভিন। তার মানে যখনই তাপমাত্রা কনভার্ট, দেখো তো এখানে মান আছে ফারেনহাইটে, যাবে তুমি কোথায় কেলভিনে। যখন তাপমাত্রা কনভার্ট তখন তোমাকে খেয়াল করতে হবে তাপমাত্রার মানটা যে দেওয়া আছে এই মানটা কি তাপমাত্রা পার্থক্য কিনা। যদি তাপমাত্রা পার্থক্য হয় অবশ্যই তোমাকে এই সূত্র দিয়ে করতে হবে, যদি তাপমাত্রা পার্থক্য অবশ্যই তোমাকে এই সূত্র দিয়ে করতে হবে। আর যদি তাপমাত্রা পার্থক্য না হয় তুমি কিভাবে করবা, ওই রকম 1-2টা এক্সাম্পল দিই আমি, এরকম 1-2টা এক্সাম্পল দিই। বললাম মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা, মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত? সবটা লিখলাম না, শুধু মূল জায়গাটা লিখলাম। তাহলে এখানে মান দেওয়া আছে ফারেনহাইটে, মান দেওয়া আছে ফারেনহাইটে, মান চাইছে কিসে সেলসিয়াসে, মান দেওয়া আছে ফারেনহাইটে, মান চাইছে কিসে সেলসিয়াস। এখন এই মানটা দেওয়া আছে তুমি খেয়াল করতে হতো তাপমাত্রা পার্থক্য কিনা, এটা কিন্তু তাপমাত্রা পার্থক্য না, শুধু বলছে যে একটা দেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, তাপমাত্রা কিন্তু পার্থক্য বলছে না, তার মানে শুধুমাত্র কনভার্ট। তাহলে তুমি কি জানো C/5 F - 32 কত 9। তাহলে তোমার খেয়াল করে যাও তো F এর মানটা দেওয়া আছে, তুমি কার মানটা বের করবা C এর মানটা বের করবা। যদি আমি বলতাম এরকম, যদি আমি একটা এরকম কোশ্চেন বলতাম যে ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে কত? তার মানে তুমি দেখো তো মান দেয়া আছে ফারেনহাইটে, মান চাইছে কিসে কেলভিনে, মান দেয়া আছে ফারেনহাইটে, মান চাইছে কিসে কেলভিনে। কারণ এই যে মানটা দেয়া আছে তুমি খেয়াল করবে এই মানটা কিন্তু তাপমাত্রা পার্থক্য কিনা, তো এখানে কিন্তু তাপমাত্রা পার্থক্য না, তাপমাত্রা পার্থক্য লেখা আছে, কত পার্থক্য লেখা আছে না, আমরা শুধুমাত্র কনভার্ট। তাহলে তুমি কি জানো যে F - 32/9 K - 273/5, এই F এর মানটা দেয়া আছে, তুমি K এর মানটা বের করবা। তার মানে আমি তোমাকে এই জায়গাটা বুঝাতে সক্ষম হয়েছি কিনা। যদি প্রশ্নের মধ্যে কনভার্ট করতে বলে যে দেয়া আছে সেলসিয়াস ফারেনহাইটে কত বা ফারেনহাইট দেয়া আছে সেলসিয়াস স্কেলে কত, তোমাকে খেয়াল করতে হবে মানটা যে দেয়া আছে এই মানটা কি তাপমাত্রার পার্থক্য কিনা। যদি তাপমাত্রা পার্থক্য থাকে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1.8 ডিগ্রি ফারেনহাইট সমান 1 কেলভিন, ওই সূত্রতে করবা। আর যদি তাপমাত্রা পার্থক্য না থাকে তাহলে তুমি তাপমাত্রা পার্থক্য না থাকলে সূত্র কি C/5 F - 32/9 K - 273/5, এইভাবে কনভার্ট করবে। দেখবে যে কার্বন দেওয়া আছে, কার্বন চাইছে। তুমি কি মূল জায়গাটা ধরতে পারছো? আমি কি বুঝাতে চাইছি বলতো, যে যখন কনভার্ট করতে বলবে এই তাপমাত্রা থেকে ওই তাপমাত্রায় যাও, এই স্কেল থেকে ওই স্কেলে যাও, তখন তুমি খেয়াল করবো যে মানটা দেওয়া আছে ওই মানটা কি তাপমাত্রা পার্থক্য কিনা। কিন্তু তাপমাত্রা পার্থক্য হয় তুমি কোনটা দিয়ে করতেছো, এটা দিয়ে করতেছো। আর যখন তাপমাত্রা পার্থক্য না, যেমন এই তাপমাত্রার পার্থক্য না, তখন তুমি এটা দিয়ে করতেছো। আশা করি তুমি বুঝতে পারছো। এরকম আরো একটা এক্সাম্পল আমি দিব।
এরকম আরো একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি এখন। বললাম যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। শুনতে পাইছো কথা? তার মানে আমি যদি সেলসিয়াসের মানটা এক্স বলি, ফারেনহাইটের মানটা কত হবে? 2x। কারণ প্রশ্ন কি বলছে? ফারেনহাইটের মানটা সেলসিয়াস স্কেলের কি দ্বিগুণ। আচ্ছা, তাহলে তুমি কি জানো? c/5 f মাইনাস 32 কত 9। এই c এর মানটা কত? x, f কত? 2x, 9x, 10x, 160। তার মানে সি সমান তুমি এক্স বলছিলাম, তার মানে এত ডিগ্রি সেলসিয়াস এক্স এর মান। আর এফ তুমি কি বলছিলা? 2x, 2 × 160, 320 ডিগ্রি ফারেনহাইট। তার মানে মানটা কত হচ্ছে? 320 ডিগ্রি ফারেনহাইট। এরকম কিন্তু পরীক্ষায় থাকে। আমি যেমন দ্বিগুণ দিয়ে বলছি, তোমার পরীক্ষায় আসতে পারে 5 গুণ, 10 গুণ, 3 গুণ পরীক্ষায় থাকে। তাহলে আমরা এখন বরফবিন্দু বাষ্পবিন্দু রিলেটেড একটা এক্সাম্পলে যাব। বরফবিন্দু বাষ্পবিন্দু রিলেটেড একটা এক্সাম্পলে যাব। তুমি একটি পারদ থার্মোমিটার তৈরি করেছো। তুমি একটি পারদ থার্মোমিটার তৈরি করেছো, যার বরফ বিন্দু ও বাষ্পবিন্দুর পাঠ যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস ও 115 ডিগ্রি সেলসিয়াস। এই থার্মোমিটারের কোনো একদিনের তাপমাত্রা 59 ডিগ্রি সেলসিয়াস হলে সেলসিয়াস স্কেলে দিনের তাপমাত্রা কত? সেলসিয়াস স্কেলে দিনের তাপমাত্রা কত? খেয়াল করো, এখানে তোমার বরফ বিন্দুর পাঠ দেয়া আছে এক্স আইস, বাষ্পবিন্দু মানে স্টিম, বাষ্পবিন্দুর পাঠ দেয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারের পাঠ দেয়া আছে 59 ডিগ্রি সেলসিয়াস। বলছে সেলসিয়াস স্কেলে কত? তুমি জানো xt মাইনাস এক্স আইস বাই xt মাইনাস এক্স আইস সমান, কিন্তু সেলসিয়াস স্কেলে বলছে কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে বলছে c/কত? 100, c/100। আজকের ক্লাসের প্রথম লাইনটা কিন্তু আমি লিখছিলাম, বলছিলাম বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাথে বিভিন্ন স্কেলের সম্পর্ক। যদি দেখেন সেলসিয়াস স্কেল বলছে, সেলসিয়াস স্কেল, তাহলে তুমি খেয়াল করে দেখো তো, c সমান xt কত?
59, এক্স আইস 20, এক্স স্টিম 115, এক্স আইস 20 ইন্টু কত 100, এত ডিগ্রি সেলসিয়াস। যদি এই অঙ্কটা বলছে সেলসিয়াস স্কেলে কত, তুমি এটা সমান কি লিখছো c/100। যদি প্রশ্নে বলতো ফারেনহাইট স্কেলে কত, তুমি কি লিখতা f-32 কত 180। যদি প্রশ্নে বলতো পরম তাপমাত্রা স্কেলে কত বা কেলভিন স্কেলে কত, 273/100। শুনতে পাইছো? তার মানে এইটা হলো বরফ বিন্দু এবং বাষ্পবিন্দুর সাথে বিভিন্ন স্কেলের সম্পর্ক। যখন প্রশ্নে যে স্কেলে বলবে এটা শুনে এটা লিখবা। এই বরফ বিন্দু বাষ্পবিন্দুর মান দেওয়া আছে, প্রশ্নের মধ্যে যে স্কেলে বলবে ওই স্কেলে শুধু লিখে দিবা, অটোমেটিক মান বেরিয়ে পড়বে। আর এই ক্যালকুলেশন নিয়ে তোমাকে তো ভাবতে আমি না করছি কেন, কারণ পরীক্ষায় যদি ক্যালকুলেটর না থাকে এমন মান থাকবে যে তোমার ক্যালকুলেটর লাগবে না। তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে যে তুমি এটা কোন সূত্র দিয়ে হবে ওইটা তুমি বুঝতে পারো কিনা। এখন আমি একটা ত্রৈধবিন্দুর অঙ্ক নিয়ে আলোচনা করবো। একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের পানির ত্রৈধ বিন্দুতে চাপ এত প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার এবং একটি উত্তপ্ত তরলের চাপ 4.5 এত নিউটন পার মিটার স্কয়ার। প্রদর্শন করে ওই তরলটির তাপমাত্রা কেলভিন ও সেলসিয়াস স্কেলে কত, ফাইন। তাহলে বাচ্চারা খেয়াল করো, তোমার ত্রৈধবিন্দুর TR ট্রিপল পয়েন্ট ত্রৈধবিন্দু 3 × 10⁻⁴ কত 4, আর তাপমাত্রা আছে 4.5 10⁻⁴। কারণ ত্রৈধবিন্দু সূত্র তুমি কি লিখছিলা x/xtr, যদি চাপ দেওয়া আছে তুমি কি লিখবা p/ptr 273.16 কেলভিন। তাহলে এই যে এই p এর মানটা কত দেওয়া আছে 4.5 10⁻⁴। ত্রৈধবিন্দুর মানটা কত দেওয়া আছে 3 × 10⁻⁴ 273.16 কেলভিন। তুমি এখানে যে মানটা পাচ্ছ কোন স্কেলে পাচ্ছ, কেলভিন স্কেলে। এরপর তুমি সেলসিয়াসে যাবা। আর তুমি সেলসিয়াস যদি যেতে চাও তুমি একটু লিখি কি K-273 কত 5, তুমি জানো 5 কাটা c সমান কত K-273, K- কত 273। তাহলে তুমি এই কেলভিন স্কেলের মানটা পাইছো মাইনাস কত 273। তাহলে যে মানটা পাবা সেটা কি হবে সেলসিয়াস স্কেল। আমার এটা ত্রৈধবিন্দুর অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি সূত্রটা মনে রাখার জন্য মনে রাখবা যে ত্রৈধবিন্দুর মানটা কোথায় হবে নিচে। তুমি যদি ত্রৈধ তাপমাত্রা বের করতে চাও ত্রৈধবিন্দুর মানটা কি লিখবা নিচে, ঠিক আছে। তো আমরা সূত্রটা লিখছিলাম এরকম ভাবে যে x/xtr 273.16। চাপের মান ছিল, চাপের মান তাই p/ptr লিখছি, রোধ থাকতো r/rtr, ঠিক আছে। মোট কথা ত্রৈধবিন্দুর মানটা কি হবে নিচে। হ্যাঁ, ত্রৈধবিন্দুর অঙ্ক পরীক্ষায় খুব রেয়ার কেস, কম আসে, কিন্তু এটা পরীক্ষায় আসে। পানি, বরফ,
ও জলীয় বাষ্প নিচের কোন তাপমাত্রায় একই সঙ্গে থাকতে পারে? 273.16 কেলভিন। বা পানির চৈধ তাপমাত্রা কত? 273.16 কেলভিন। এটা পরীক্ষায় থাকে, মুখস্থ বিদ্যা। এখন আমি তাপের একটা সূত্র লিখছিলাম, তাপের একটা নতুন সূত্র লিখছিলাম, সি ডেল থিটা। তোমার মনে আছে কিনা? এই এর একটা এক্সাম্পল আমরা এখন দেখবো। সি ডেল থিটা, সিটা কি? তাপ ধারণ ক্ষমতা। সিটা হলো তাপ ধারণ ক্ষমতা। আমরা তাপ ধারণ ক্ষমতার একটা এক্সাম্পল এখন দেখবো। বললাম কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারকত্ব 150 জুল পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফলে এর তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস হতে 200 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে কি পরিমাণ তাপ শক্তি বের করতে হবে? কি পরিমাণ তাপ শক্তি বের করতে হবে? কি পরিমাণ তাপ শক্তি বের করতে হবে? ফাইন। এখন খেয়াল করো, তাপ ধারণ ক্ষমতা সি দেয়া আছে 150 জুল পার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্য এত ডিগ্রি সেলসিয়াস, 600 ডিগ্রি সেলসিয়াস। বাচ্চারা মনে রাখবা, যখন তাপমাত্রার পার্থক্য তখন সেলসিয়াস যে কথা আর কেলভিন কিন্তু এক কথাই। কেন? তুমি একটু আগে দেখছিলা তাপমাত্রার পার্থক্য বললে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1.8 ডিগ্রি ফারেনহাইট সমান 1 কেলভিন। তার মানে যখন তাপমাত্রার পার্থক্য তখন হয়তো সেলসিয়াস আর কেলভিন কি সমান। যখন তাপমাত্রার পার্থক্য তখন সেলসিয়াস আর কেলভিন কি সমান। তার মানে যখন তাপমাত্রার পার্থক্য 600 ডিগ্রি সেলসিয়াস আর 600 কেলভিন কি এক কথাই। শুনতে পাইছো? যখন তাপমাত্রার পার্থক্য তখন সেলসিয়াস আর কেলভিন কিন্তু সমান। কারণ তাপ শক্তি বের করতে বলছে। যখন তাপ ধারণ ক্ষমতা থাকবে তখন সূত্র কি? কিউ সমান সি ডেল থিটা। কিউ সমান সি ডেল থিটা। এই সিটা কত? 150। তাপমাত্রার পার্থক্য কত? 600। এত জুল। এই অঙ্কটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় সময় আসে। তাহলে এখন পর্যন্ত আজকের ক্লাসে আমরা কি করলাম? তাপমাত্রা স্কেল নিয়ে আলোচনা করলাম। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাথে এই স্কেলগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। তাপের কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করলাম এবং তাপের একটা চিত্র এঁকে বুঝাই দিলাম। ত্রৈধ বিন্দু নিয়ে আলোচনা করলাম এবং এই রিলেটেড কয়েকটা ম্যাথ দেখলাম, তাই তো? এখন আমরা এই অধ্যায়ের মূল জায়গায় ঢুকবো। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে। এখন আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। জুলের মতবাদ। জুলের মতবাদ হলো কোনো কাজ সম্পূর্ণভাবে তাপে অথবা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হলে তারা পরস্পর সমানুপাতিক হয়। জুলের মতবাদটা কি? যখন কোনো কাজ সম্পূর্ণভাবে তাপে অথবা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তারা পরস্পর সমানুপাতিক হয়। তাহলে আমি যদি এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলি, একটা সমানুপাতিক ধ্রুবক দিব। এই যেটাই হলো সমানুপাতিক ধ্রুবক। এখানে এই যে হলো সমানুপাতিক
ধ্রুবক, যেটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলি জুলের তুল্যাঙ্ক, যেটাকে বলি আমরা জুলের তুল্যাঙ্ক। তুমি জানো যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এখন আরো তাপগতিবিদের প্রথম যেটা আরো মতবাদ আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। আগে জুলের মতবাদটা কি, যে কোনো কাজ সম্পূর্ণ হবে তাপে বা কোনো তাপ সম্পূর্ণ হবে কাজে রূপান্তরিত হলে তারা পরস্পর কি হয়, সমানুপাতিক হয়। এখান থেকে আমরা যে সমান লিখতে পারি W/Q। এই জুলের তুল্যাঙ্কের একক হলো জুল পার ক্যালোরি। জুলের তুল্যাঙ্কের একক হলো জুল পার ক্যালোরি। তার মানে কোনো অঙ্কের মধ্যে তোমার যদি আসে, এই জে এর মান বের করো বা জুলের তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক বের করো, জে এর মান বের করো, অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু 1 একক জুল পার ক্যালোরি, তুমি কাজের এককটা রাখবা জুলে আর তাপের এককটা রাখবা ক্যালোরিতে, তাহলে কি আসবে, জুল পার ক্যালোরি। এখন তুমি জানো যে কাজের একক জুল, তাপের একক কি জুল, কাজের একক কি জুল, তাপের একক জুল, এবং দুইটা তুমি জুল রাখো, জুল এবং জুল কাটা যাবে, তখন কিন্তু যান্ত্রিক তুল্যাঙ্কের এককটা পাওয়া যাবে না। তার মানে পরীক্ষায় যদি যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের তুল্যাঙ্ক বের করতে বলে, তুমি কাজের এককটা কিসে রাখবা, জুলে, আর তাপের এককটা কিসে রাখবা, ক্যালোরিতে, জুল পার ক্যালোরি। 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল। এখন শক্তির রূপান্তর। যারা ডাক্তার মানে মেডিকেল কোচিং করতেছো, তোমাদের মেডিকেল পরীক্ষায় এখান থেকে সর্বোচ্চ এতটুকু আসতে পারে, যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি, জুল পার ক্যালোরি, এতটুকু আসতে পারে। 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। মেডিকেল পরীক্ষায় কিন্তু এতটুকু আসতে পারে। এখন যে আমি অঙ্কগুলা করবো বা অঙ্কের নিয়মগুলো লিখবো, এই নিয়মের অঙ্ক মেডিকেল পরীক্ষায় আসবে না। তাহলে এই জুলের মতবাদ থেকে মেডিকেল পরীক্ষায় কি আসতে পারে, যান্ত্রিক তুল্যাঙ্কের একক কোনটি, জুল পার ক্যালোরি। 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল, এতটুকুই কিন্তু। মানে মেডিকেল পরীক্ষায় ফিজিক্সটা একদম সহজ। মানে মেডিকেল পরীক্ষায় ফিজিক্সে যে 20 মার্কস থাকে, এই 20ই থাকে সবচেয়ে সহজ। মেডিকেল পরীক্ষায় যতগুলো টপিকস তোমার আছে তার মধ্যে সবচেয়ে সহজ হলো ফিজিক্সের 20-এর মধ্যে 20ই পাওয়া যায়, একদম সহজ। এবং এই 20-এর মধ্যে থেকে 1 যদি কাটা যায় তোমার কিন্তু অনেক লস, অন্যগুলো কিন্তু অনেক কঠিন থাকে, ফিজিক্সটাই থাকে সবচেয়ে সহজ। আচ্ছা, আর যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোচিং করতেছো তারা ম্যাথগুলো সুন্দর করে খেয়াল করো। আর যারা মেডিকেল, যারা ডাক্তার ভাই বোনেরা, বলো তো যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি, জুল ক্যালোরি। 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল। এত সহজ কোশ্চেনগুলোই থাকে। যারা ইঞ্জিনিয়ার বা ঢাকা বিশ্ববিদ্যালয়, খেয়াল করো প্রশ্নগুলো, খেয়াল করো। শক্তি রূপান্তর, বেগের মান দেয়া থাকলে বাচ্চারা তুমি, আমরা জানি কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কি সমান? যদি বেগের মান দেয়া থাকে তার মানে কাজ এবং শক্তি কি সমান। যদি বেগের মান দেয়া থাকে, খেয়াল করো, যদি বেগের মান দেয়া থাকে, এই কাজ সূত্র লাগবে তুমি ½ m v²। যদি বেগের মান দেয়া থাকে, এই কাজের সূত্র কি হবে, ½ m v²। আর তাপের সূত্র কি, ms ডেল থিটা। যদি তাপমাত্রার পার্থক্য থাকে, যদি কি থাকে, তাপমাত্রার পার্থক্য। আবার তুমি খেয়াল করো, যদি বেগের মান থাকে, এই কাজের সূত্র হবে ½ m v²। আর এই যে তাপ সমান কত, mL। যদি একই তাপমাত্রা হয়,
তাপমাত্রা একটু আগে কিন্তু আমরা আলোচনা করছি যে কিউ সমান এম এস ডেল থিটা, আবার কিউ সমান এম এল। যখন তাপমাত্রার পার্থক্য থাকে তোমরা কিউ সমান লিখি এম এস ডেল থিটা, আর যখন একই তাপমাত্রা তখন কিউ সমান লিখি আমরা কি এম এল। এখন তুমি বলতেছো ভাই তাহলে যে গেল কই, তুমি সবগুলো মান, এই সবগুলো মান যদি এসআই এককে রাখো, সবগুলো মান যদি এসআই এককে রাখো, এই যে লিখতে হবে না, মানে তো মানটা কি এই যেটা কি এসআই এককে বললে জুলে আসবে, তোর কি যে লেখার দরকার নাই, মানে তুমি এখানে যে মানটা পাবা এই এসআই এককে পাবা। বেগের মান এসআই এককে, তোমার এই ভরের মান কেজি এসআই এককে, সব এসআই এককে, তোমার যে লেখার প্রয়োজন পড়বে না, সবগুলো মান শুধু এসআই এককে রাখবা, তোর এই যে লেখার দরকার নেই। আবার যদি প্রশ্নের মধ্যে উচ্চতার মান দেয়া থাকে, উচ্চতার মান থাকলে এই কৃত কাজ বা শক্তির সূত্র তুমি লিখবা এমজিএইচ। এমজিএইচ যদি উচ্চতার মান থাকে এই কৃত কাজ বা শক্তির সূত্র কি লিখবা তুমি এমজিএইচ। আর কিউ সমান তুমি কি জানো এমএস ডেল থিটা, যদি তাপমাত্রার পার্থক্য থাকে। আর যদি একই তাপমাত্রা হয় তাহলে তুমি কিউ সমান কি লিখবা এম এল। তাহলে বেগের মান থাকলে হাফ এম বি স্কোয়ার, আর উচ্চতার মান থাকলে কি এম জিএস, আর তাপের সূত্র কি এম এস ডেল থিটা। তাপমাত্রার পার্থক্য থাকলে আর একই তাপমাত্রা থাকলে সূত্র কি হবে এম এল। তাহলে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু অনেকগুলো মতবাদ আছে। আমি প্রথম তোমাকে জুলের মতবাদটা নিয়ে আলোচনা করতেছি এবং জুলের মতবাদের অঙ্ক এখন আমি করব। জুলের মতবাদটা কি ছিল? যখন কোনো কাজ সম্পূর্ণভাবে তাপে অথবা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তারা পরস্পর কি হয় সমানুপাতিক। যেটা কি সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলি জুলের তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক। এই জুলের তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি জুল পার ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি সমান আমরা কত জানি 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত 4.2 জুল। আর শক্তি রূপান্তরের সূত্রটা কি লিখলাম আমরা, এখান থেকে আসলাম। বেগের মান থাকলে এটা কি হাফ এম বি স্কোয়ার, তাপের সূত্রটা কি এম এস ডেল থিটা। যদি সবগুলো মান তুমি এসআই এককে রাখো এখানে যে লিখতে হবে না, আর উচ্চতার মান থাকলে সূত্র কি এম জিএইচ। তাহলে আমরা এই রিলেটেড এখন 1-2টা অঙ্ক করবো, তারপর অন্য কিছুতে আসবো। আমি হোয়াইট বোর্ডে যে এক্সাম্পলগুলো লিখতেছি প্রতিটা প্রশ্ন আমি আজকে যে ক্লাস ভিডিওটা আপলোড করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ক্লাস শিটটা আপলোড করছি। ক্লাস শিটের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন লেখা আছে। অথবা তোমাদের যে ফিজিক্স বুকটা দেওয়া হয়েছে, তোমাকে যে আমি ফিজিক্স বুকটা দিছি, এই ফিজিক্স বুকের মধ্যে কিন্তু সবগুলা প্রশ্ন আছে, তুমি ওইখান থেকেও প্রশ্ন দেখতে পারো। আমি যতগুলো প্রশ্ন লিখতেছি সবগুলো প্রশ্ন কিন্তু এই শিটের মধ্যে আছে। প্রথম প্রশ্নটা তুমি যদি খেয়াল করো, আমি বললাম 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? বুলেটটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? আপেক্ষিক তাপের মানটা প্রশ্ন দেওয়া আছে 126 জুল পার কেজি পার কেলভিন। আমি আরো একটা এক্সাম্পল লিখে ফেলি। শক্তির
কোনরূপ অপচয় না হলে, শক্তির কোনরূপ অপচয় না হলে 100 মিটার উচ্চতার জলপ্রপাতের চূড়া এবং পাদদেশের পানির উষ্ণতার পার্থক্য সেলসিয়াস স্কেলে কত? আমি আরো একটা এক্সাম্পল লিখে ফেলবো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ কত উচ্চতা হতে অভিকর্ষের টানে পড়লে তা সম্পূর্ণরূপে গলে যাবে, জি এর মানটা দেয়া আছে, মনে করো এত। এখন তুমি খেয়াল করো, শক্তি রূপান্তর 3টা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য। এখানে বেগের মান দেয়া আছে, তাপমাত্রার পার্থক্য চাইছে, তাপমাত্রার পার্থক্য। বেগের মান দেওয়া থাকলে তুমি শক্তির সূত্রটা কি লিখবা? হাফ এম ভি স্কয়ার। তাপমাত্রার পার্থক্য বললে তাপের সূত্র তুমি কি লিখবা? এম এস ডেল থিটা। বেগের মান দেওয়া আছে, শক্তির সূত্র কি হবে? হাফ এম ভি স্কয়ার। তাপমাত্রার পার্থক্য চাইছে, তাপের সূত্র তুমি কি লিখবা? এম এস ডেল থিটা। তাহলে এই যে এম আর এম কি কাটা, ডেল থিটা কত হচ্ছে? ভি স্কয়ার বাই 2s। সবগুলা মান দেওয়া আছে। মনে করো এই মানটা যদি 126 না বলে আমি কি বলতাম 200, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগতো না। 126 না বলে যদি বলতাম 100, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে না। বারবার বলতেছি, ক্যালকুলেটর নিয়ে বিন্দু পরিমাণ ভাববে না। কাজ হলো তুমি প্রশ্নটা পরে এই সূত্রের অঙ্ক এইটা তুমি বুঝছো কিনা। ক্যালকুলেটর লাগবে না, যিনি প্রশ্ন করবেন উনি বুঝবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখো, শক্তির কোনরূপ অপচয় না ঘটলে এত মিটার উচ্চতার জলপ্রপাতের চূড়া এবং পাদদেশের পানির উষ্ণতার পার্থক্য সেলসিয়াস স্কেলে কত? তাহলে উষ্ণতা আর তাপমাত্রা তো এক কথাই, তার মানে কি চাইছে? তাপমাত্রার পার্থক্য। এখানে মান দেওয়া আছে কি? উচ্চতার মান থাকলে তুমি শক্তির সূত্রটা কি লিখবা? mgh। আর যেহেতু তাপমাত্রার পার্থক্য বলছে, তুমি তাপের সূত্রটা কি লিখবা? ms ডেল থিটা। এই যে m আর m কি কাটা, তাহলে তুমি তাপমাত্রার পার্থক্যটা বের করবা, gh বাই কত s। যেহেতু জল প্রপাত বলছে, জল আর পানিতে এক কথাই, আপেক্ষিক তাপ কত? 4200। আপেক্ষিক তাপ কত? 4200। তার মানে এই এস এর মান দেওয়া আছে 4200, জি এর মান তুমি জানো, এইচ এর মান দেওয়া আছে কত? 100। আশা করি তুমি বুঝতে পারছো। এখন এখানে তুমি যদি এই এক্সাম্পলটাতে যাও, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ হতে কত উচ্চতা হতে অভিকর্ষ টানে পড়লে তা সম্পূর্ণভাবে গলে যাবে। তার মানে উচ্চতার মান চাইছে, কার মান চাইছে? উচ্চতার মান থাকলে সূত্র কি হবে? mgh।
তাই না? আর তুমি খেয়াল করো এই কিন্তু তাপমাত্রার পার্থক্য নাই, তাপমাত্রা কিন্তু পার্থক্য নাই। 0°C আর বরফ হতো 0°C। যদি তাপমাত্রার পার্থক্য নাই তাহলে তাপের সূত্র তুমি কোনটা লিখবা? ml। যেহেতু তাপমাত্রার পার্থক্য নাই তাহলে তাপের সূত্রটা কি হবে? ml। তাহলে বাচ্চারা উচ্চতা থাকলে তুমি শক্তির সূত্রটা কি লিখবা? mjs। আর যেহেতু তাপমাত্রার পার্থক্য নাই তাহলে তুমি তাপের সূত্র কি লিখবা? ml। তাহলে এই যে m আর m কি কাটা, h সমান l বাই কত? g। যেহেতু বরফ তাহলে এলটা কি হবে? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এর মান তোমার মুখস্থ। জি এর জন্য ক্যালকুলেটর যেন না লাগে, জি এর মানে কত দেয়া আছে? 10 কত হয়ে গেল? 3.36 10⁻⁴। তাহলে বাচ্চারা শক্তি রূপান্তর যে তুমি 3টা এক্সাম্পল দেখলা, আমি এখানে তোমার সূত্রগুলো বোঝানোর সময় কিন্তু আমি এই কথাই বলছিলাম যে বেগের মান থাকলে শক্তির সূত্রটা কি হবে? 12 mv²। আর যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে তাপের সূত্রটা কি হবে? ms del থিটা। আর যদি তাপমাত্রার পার্থক্য না থাকে ml। আর উচ্চতর মান থাকলে শক্তির সূত্রটা কি হবে? mj। শক্তির সূত্রটা কি হবে? mjs। তাপমাত্রার পার্থক্য থাকলে ms del থিটা, আর তাপমাত্রার পার্থক্য না থাকলে ml। যদি আমার সূত্রগুলো লেখার সময় আলোচনাগুলো শুনে থাকো, এই 3টা এক্সাম্পল যদি বুঝে থাকো তাহলে শক্তির রূপান্তরের অঙ্কগুলো তুমি পরীক্ষায় পারবা আমি আশা করি। তাহলে আমরা জুলের মতবাদটা নিয়ে আলোচনা করলাম। আর যারা ডাক্তার ভাই বোনের আমি উদ্দেশ্যে কি বলছি, এই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের জুলের মতবাদ থেকে তোমার পরীক্ষায় কি কোশ্চেন থাকতে পারে যে যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি, অথবা 1 ক্যালোরি সমান কত। সহজ একদম কোশ্চেন। মেডিকেলের ফিজিক্স কোশ্চেনগুলো একদম সহজ থাকে। আমি যতটুকু ডিটেলস করাইতেছি এতটুকু ডিটেলস কিন্তু লাগে না মেডিকেলের জন্য। কিন্তু মেডিকেল আমি চাই যে ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি, ইঞ্জিনিয়ার একটু শুধু শোনো, ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি, ডাক্তাররা শোনো, আমি চাই তুমি মেডিকেলেই চান্স পাও, ডিএমসিতে পাও বা যে কোনো একটা মেডিকেল চান্স, তোমার মনের মতো জায়গাতে চান্স পাও। কারণ বিষয়টা তো নিশ্চিত না, কোনো কারণে যদি স্লিপ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের সাথে মেডিকেলের ফিজিক্সে কিন্তু বিন্দু পরিমাণ মিল নাই। মেডিকেল ফিজিক্স কি, আমি ক্লাসের লাস্টে যখন বই দেখাই দিব, এই বই দেখানো দেখে তুমি মুখস্থ করবা। মেডিকেল কোচিংয়ে ভাইয়ারা যে বই দেখাই দিছে তাকে ধুমধাম মুখস্থ করবা পরীক্ষায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সটা কি সম্পূর্ণ কিন্তু অঙ্ক। সকল ভার্সিটি ফিজিক্স এগুলো অঙ্কই আসে, একটা থিওরি কিন্তু হয়ে যাবে তা না। মেডিকেলের ফিজিক্স পড়ে কিন্তু ভার্সিটি ফিজিক্স কিচ্ছুই হবে না। শুনতে পাইছো? এই কারণে আমি যখন বই দেখাই দেবো তুমি তো মেডিকেলের জন্য পড়বাই, পাশাপাশি এই অঙ্কগুলো মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবা। কারণ তোমাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই না? আর ইঞ্জিনিয়াররা যা পড়ায় সব যত অঙ্ক আমি যেগুলো পাই সেগুলো তো করবাই, একটা পালে আর বেশি করবা। শুনতে পাইছো? আচ্ছা, এখন আমরা আলোচনা করব ক্লোসিয়াসের মতবাদ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্লোসিয়াসের মতবাদটা ইম্পর্টেন্ট, মনোযোগে শোনো। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়, অবশিষ্ট অংশটুকু দিয়ে সে কার্য সম্পাদন করে, বাহ্যিক কাজ সম্পাদন করে। মনে করো কোনো সিস্টেমে তুমি 10 জুল তাপ শক্তি সরবরাহ করলা, তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে বা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হবে, আর অবশিষ্ট অংশ দিয়ে সে কি করবে? কার্য সম্পাদন করবে। তার মানে কি, তুমি 10 জুল তাপ দিচ্ছ, 1 জুল অভ্যন্তরীণ শক্তির জন্য ব্যয় হয়ে গেছে, আর 9 জুল দেশে কি করছে? কার্য সম্পাদন করছে। এটাই হলো আমাদের ক্লোসিয়াসের মতবাদ। ক্লোসিয়াসের মতবাদটা কি, যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির জন্য কি হয়? ব্যয় হয়, অবশিষ্ট অংশ দেশে কি করে? কার্য সম্পাদন করে। আচ্ছা, এখন এটা হলো তাপ, অন্তঃস্থ শক্তি, কাজ।
যদি প্রশ্নে বলে যদি প্রশ্নের মধ্যে বলে তাপ শোষণ, যদি প্রশ্ন বলে তাপ শোষণ, তো এই ডেল কিউ এর মানটা হবে পজিটিভ। ডেল কিউ মানটা কি হবে? পজিটিভ। আর যদি প্রশ্ন বলে তাপ বর্জন, তাপ বর্জন, তাহলে এই ডেল কিউ বা ডি কিউ এর মানটা হবে নেগেটিভ, ঋণাত্মক। মনে করো প্রশ্নে বলল 300 জুল তাপ শোষণ করে, তাহলে মানটা ধনাত্মক। যদি প্রশ্নে বলতো 300 জুল তাপ বর্জন করে, তাহলে তুমি মানটাকে ধরবা ঋণাত্মক। তার মানে যদি প্রশ্ন বলে শোষণ, মানটা কি হবে প্লাস, আর যদি বলে বর্জন, মানটা কি হবে মাইনাস। অন্তস্থ শক্তি বৃদ্ধি, অন্তস্থ শক্তি বৃদ্ধি বললে ধনাত্মক হবে, ও হ্রাস বললে ঋণাত্মক হবে। অন্তস্থ শক্তি বৃদ্ধি বললে ধনাত্মক হবে, মানটা কি হবে ধনাত্মক, আর হ্রাস বললে কি হবে ঋণাত্মক। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। তার মানে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি কিভাবে হ্রাস পাবে। তাপমাত্রা যদি স্থির হয়, তাপমাত্রা যদি স্থির হয়, অভ্যন্তরীণ শক্তি কি হবে স্থির, সমানুপাতিক। আচ্ছা, সিস্টেম কাজ করলে ধনাত্মক ও সিস্টেমের উপর কাজ করলে ঋণাত্মক হবে। সিস্টেম কাজ করে ধনাত্মক, আর সিস্টেমের উপর কাজ করলে কি হবে ঋণাত্মক হবে। তোমাকে যদি বলি, মনে করো একটা বেলুনকে আমি বললাম সংকুচিত করো। তোমার একটা বেলুনকে তুমি সংকুচিত করতে চাও, বেলুনের উপর কাজ করতে হবে, বেলুনের কি উপর কাজ করতে হবে। যখন তুমি উপর কাজ করবা, তোমার মানটা কি হবে ঋণাত্মক। তোমার একটা ফুটবলকে বললাম সংকুচিত করো, তো তুমি ফুটবলের উপর কি করলা বল প্রয়োগ করলা, যখন তুমি উপর কাজ করবা তখন সেটা কি হবে ঋণাত্মক। তুমি সহজ করে মনে রাখো যে সংকোচনের সময় কৃত কাজ, সংকোচনের সময় কৃত কাজ ঋণাত্মক হয়, সংকোচনের সময় কৃত কাজ ঋণাত্মক হয়। তাহলে তাপ শোষণ বললে কাজ কি হচ্ছে ধনাত্মক, তাপ বর্জন বললে তাপ কি হচ্ছে ঋণাত্মক, অন্তস্থ শক্তি বৃদ্ধি বললে কি হচ্ছে ধনাত্মক, হ্রাস বললে কি হচ্ছে ঋণাত্মক, অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা কি সম্পর্ক সমানুপাতিক। সিস্টেম যদি কাজ করে, মানে তুমি কাজ করলে প্লাস, আর তোমার উপর কাজ করলে কি হবে মাইনাস। তারপরে তুমি একটা কিছু সংকুচিত করতে চাও, তার উপর কাজ করতে হবে, তখন কি হবে মাইনাস। তখন সংকোচনের সময় কৃত কাজ কি হয় ঋণাত্মক হয়। তাই এই কথাগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। তাহলে ক্লোসিয়াসের মতবাদটা কি, যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তার কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, অবশিষ্ট অংশ দিয়ে সে কি করে কার্য সম্পাদন করে। এখন তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। সমষ্ণ
প্রক্রিয়ার ক্ষেত্রে, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়ায়, খেয়াল করো, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে সমুষ্ণ প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে সমুষ্ণ প্রক্রিয়া বলে। তার মানে এই সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? স্থির। সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? স্থির। মনে যদি শোনো, তার মানে তাপমাত্রা স্থির। তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির কি সম্পর্ক? তাপমাত্রার সাথে, একটু আগে তুমি দেখছো, তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তি কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তার মানে তাপমাত্রা যেহেতু স্থির, অভ্যন্তরীণ শক্তিও কি স্থির, তাই না? যেহেতু স্থির, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? শূন্য। পরিবর্তন মানে কি? মনে করো U2 মাইনাস U1। যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে অভ্যন্তরীণ শক্তিও কি স্থির। স্থির মানে কি? U1 U2 কি সমান? যদি U1 U2 সমান হয়, কত হচ্ছে? 0। কত হচ্ছে? 0। তার মানে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? স্থির। যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে অভ্যন্তরীণ শক্তিও কি স্থির। যেহেতু অভ্যন্তরীণ শক্তি স্থির, তাহলে তার পরিবর্তন কত হবে? শূন্য। ফাইন। এখন তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি জানো? du প্লাস কত? তাহলে এই মানটা কত? শূন্য। তার মানে তুমি কি বলতে পারো? এই প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃতকাজ, সরবরাহকৃত তাপ শক্তির সমান। এই প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃতকাজ সরবরাহকৃত তাপ শক্তির কি সমান। এই প্রক্রিয়া মানে সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজটা কি তাপ শক্তির কি সমান। এই ক্ষেত্রে কি অভ্যন্তরীণ শক্তি কত হয়? শূন্য। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার আরেকটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়ায়, খেয়াল করো, যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ কি থাকে? স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ কি থাকে? স্থির। যেহেতু তাপ স্থির, অর্থাৎ খেয়াল করো, যেহেতু তাপ স্থির, তাহলে এই তাপের পরিবর্তন কত হবে? শূন্য। তাপ স্থির মানে কি? Q1 আর Q2 কি সমান। তাহলে পরিবর্তন যদি তুমি করো, পরিবর্তন কত হচ্ছে? শূন্য। যেহেতু তাপ স্থির, তার পরিবর্তন কত হচ্ছে? শূন্য। ফাইন। এখন
রুদ্রতাপীয় প্রসারণে, আর এটা হলো রুদ্রতাপীয় সংকোচনে। একটা হলো রুদ্রতাপীয় প্রসারণে, আর একটা হলো রুদ্রতাপীয় সংকোচনে। ফাইন। তুমি কি জানো তাপগতিবিদের প্রথম সূত্র ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? আচ্ছা, এখন এটার মান তো শূন্য। এই ক্ষেত্রে তুমি দেখো তো কি জানো, এই মান কত? শূন্য। এখন সংকোচনের ক্ষেত্রে খেয়াল করো, তুমি একটু আগে কিন্তু লেখা দেখছো, সংকোচনের ক্ষেত্রে কৃত কাজটা কি হয়? নেগেটিভ, ঋণাত্মক হয়। একটু আগে তুমি কিন্তু খাতায় লেখছো, আমি হয়তো লিখে দিচ্ছি সংকোচনের সময় আমি একটু আগে লিখছিলাম সিস্টেম কাজ করলে প্লাস, আর সিস্টেম উপর কাজ করলে কি মাইনাস। সেক্ষেত্রে সংকোচনের সময় আমরা কি করি? উপরে কাজ করি, এই কারণে কাজটা কি হবে? মাইনাস। এই কাজ যদি মাইনাস হয় তুমি এখানে মাইনাস লিখবা। পরিবর্তন, তাই তো? তাহলে তুমি খেয়াল করে দাও তো, এদিকে খেয়াল করো, প্রথম তো U1, পরে কত? U2। এখন তুমি খেয়াল করে দাও তো, এখানে তোমার U2 থেকে U1 বাদ দেওয়ার পরে মানটা তুমি নেগেটিভ পাইছো। মানটা কি পাইছো? নেগেটিভ। U2 থেকে U1 বাদ দেওয়ার পরে মানটা কি পাইছো? নেগেটিভ পাইছো। তাহলে বলো তো U2 বড় না ছোট? মানটা কি পাইছো? নেগেটিভ। মানটা কি পাইছো? নেগেটিভ। মনে করো U2 মাইনাস U1, 2 বিয়োগ 5 কত পাইছো? -3। তো যেহেতু মানটা নেগেটিভ, তার মানে U2টা অবশ্যই কি হবে? ছোট হবে। তো আমরা এখানে দেখলাম U2টা কি? ছোট। আবার দেখো তো এখানে U2 থেকে U1 বাদ দেওয়ার পরে মানটা কি পাইছো? ধনাত্মক। U2 থেকে U1 বাদ দেওয়ার পরে মানটা তুমি কি পাইছো? ধনাত্মক। U2 থেকে U1 বাদ দেওয়ার পরে মানটা তুমি কি পাইছো? ধনাত্মক। তার মানে কি অবশ্যই যেহেতু মানটা ধনাত্মক পাইছো, অবশ্যই যেহেতু মানটা ধনাত্মক, অবশ্যই U2টা কি? বড়। তার মানে আমরা দেখলাম এখানে U2টা কি? বড়। তার মানে খেয়াল করে দাও তো, রুদ্রতাপীয় প্রসারণে এখানে U2টা কি? ছোট। U2টা কি? ছোট। যেহেতু U2টা ছোট, U2 যেহেতু ছোট, তার মানে মান কি? হ্রাস পায়। U2 যেহেতু ছোট, তার মান কি পাইছে? হ্রাস পাইছে। তার মানে রুদ্রতাপীয় প্রসারণে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। আর দেখো এখানে U2টা কি? বড়। যেহেতু U2টা বড়, তো মান কি পাইছে? বৃদ্ধি পাইছে। তার মানে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে রুদ্রতাপীয় প্রসারণে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, আর রুদ্রতাপীয় সংকোচনে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। সমচাপ প্রক্রিয়া, বাচ্চারা সমচাপ প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সেটাকে আমরা কি বলবো? সমচাপ প্রক্রিয়া। কি বললাম? সমচাপ প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় চাপ কি থাকে? স্থির। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ স্থির থাকে তাকে আমরা কি বলবো? সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ কি থাকে? স্থির। তাহলে যে প্রক্রিয়ায়
চাপ কি থাকবে? স্থির। ওটা কি বলবো আমরা? সমচাপ প্রক্রিয়া। আর সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ, চাপ ও আয়তন সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ চাপ ও আয়তন পরিবর্তনের গুণফলের সমান হয়। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ চাপ ও আয়তন পরিবর্তনের গুণফলের সমান হয়। যদি আমরা ইকুয়েশনে লিখি, এই কাজটা কি? চাপ ও আয়তন পরিবর্তনের গুণফলের সমান। সমচাপ প্রক্রিয়ায় কাজ চাপ ও আয়তন পরিবর্তনের গুণফলের সমান। এটাকে যদি আমরা একটা লেখচিত্র আঁকতে চাই, এদিকে দিলাম চাপ, এদিকে দিলাম আয়তন, ঠিক আছে? বইয়ের মতো করে আঁকি, এদিকে আয়তন, এদিকে কত? চাপ। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, যদি এদিকে যায় আয়তনের মান বাড়বে, যদি এদিকে যায় আয়তনের মান কমবে, উপরে যায় চাপের মান বাড়বে, নিচে গেলে চাপের মান কমবে। তাহলে এই যে আমি এই যে গ্রাফটা আঁকলাম, কিন্তু এইটা কি, এই রেখাটা কি উপরে গেছে? না। এই রেখাটা কি নিচে গেছে? না। তার মানে কি চাপটা কি স্থির? আয়তনের মান বাড়ছে কিন্তু চাপটা কি স্থির? এটা সমচাপের চিত্র। আরেকটা হলো আরেকটা ব্যবহার আছে ধ্রুব আয়তন প্রক্রিয়া। ধ্রুব আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, ধ্রুব আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, সেটা ধ্রুব আয়তন প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়া যেহেতু আয়তন ধ্রুব, তার মানে ডেল ভি কত হবে? 0। যেহেতু আয়তন স্থির, তার মানে V1 আর V2 কি সমান? যেহেতু V1 আর V2 সমান, তাহলে তার পরিবর্তন কত হচ্ছে? 0। তার মানে ধ্রুব আয়তন প্রক্রিয়া আয়তন কি স্থির? যেহেতু আয়তন স্থির, তো আয়তন পরিবর্তন কত? 0। পরিবর্তন কি? 0। তাহলে এটা যদি আমি লেখচিত্র আঁকতে চাই, এদিকে দিলাম আয়তন, এদিকে দিলাম কি? চাপ। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, যদি এই পাশে যায় আয়তনের মান বাড়বে, আর যদি এই পাশে যায় আয়তনের মান কমবে। তাহলে আমি এই যে চিত্রটা রাখলাম, এই পাশেও গেছে না, এই পাশেও গেছে না, উপরে উঠছে। তার মানে চাপের মানের পরিবর্তন হয়েছে, আয়তনটা কি? স্থির। তাহলে এটা কি হবে? ধ্রুব আয়তনের চিত্র। খেয়াল করছো, যদি এই পাশে যে আয়তনের মান বাড়বে, এই পাশে গেলে কমবে। এই চিত্র রাখলাম, এটা উপরে উঠছে, তার মানে চাপের মান বাড়ছে, তার চাপের মানের পরিবর্তন হয়েছে, আয়তনটা কি? স্থির। তবে এটা ধ্রুব আয়তনের চিত্র। আরেকটা কথা, তুমি জানো ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তার মানে এই যে কাজ সমান তুমি কি পাইছো? কাজ সমান কি পাইছো? পি ডেল ভি। এই কাজের জায়গায় তুমি কি লিখতে পারো? পি ডেল ভি। এখন যেহেতু ধ্রুব আয়তন প্রক্রিয়া, এই ডেল ভি কত? 0। ডেল ভি কত? 0। ডেল ভিটা কত? 0। বা ডেল ভি আর ডিভি একটাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। তাহলে এটা কত? 0। তার মানে তুমি কি দেখলা? ডেল ভি সমান কত? ডেল কিউ। তার মানে তুমি কি বলতে পারো? যে ধ্রুব আয়তন প্রক্রিয়ায় অন্তস্থ শক্তি সরবরাহকৃত তাপ শক্তির কি সমান? সরবরাহকৃত তাপ শক্তির সমান। যে এই প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির বৃদ্ধি কার সমান? সরবরাহকৃত তাপ শক্তির কি সমান। আর চিত্র তো অবশ্যই বুঝছো, যদি ধ্রুব আয়তনের কোনো পরিবর্তন হবে না, এখানে চাপের পরিবর্তন হচ্ছে, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বাচ্চারা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের মধ্যে তুমি পড়ছো প্রথম সমষ্ণ প্রক্রিয়া। মনোযোগে শোনো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি তো অনেক কিছু বুঝাইলাম, এমন তুমি কি মনে রাখবা সেটা খেয়াল করো। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা
স্থির। যেহেতু তাপমাত্রা স্থির তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? শূন্য। যেহেতু তাপমাত্রা স্থির, তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা স্থির, অভ্যন্তরীণ শক্তিও স্থির। যেহেতু অভ্যন্তরীণ শক্তি স্থির তাহলে পরিবর্তন কত হবে? শূন্য। এবং কি দেখছো এই ক্ষেত্রে ডেল কিউ সমান কত হয়? ডেল ডব্লিউ। তার মানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেম কর্তৃকৃত কাজ সরবরাহকৃত তাপ শক্তির কি সমান। 2 নাম্বার তুমি পড়ছো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি স্থির থাকে? তাপ স্থির থাকে। কি স্থির থাকে? তাপ স্থির। যেহেতু তাপ স্থির তাহলে তাপের পরিবর্তন কত হবে? শূন্য। এবং এই প্রক্রিয়ায় তুমি দেখছো যে রুদ্ধতাপীয় প্রসারণে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, কিন্তু রুদ্ধতাপীয় সংকোচনে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। তারপর তুমি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখছো চাপ স্থির। এবং এই ক্ষেত্রে তুমি ইকুয়েশনটা পাইছো কৃত কাজ চাপ ও আয়তন পরিবর্তনের গুণফলের সমান। কৃত কাজ চাপ ও আয়তন পরিবর্তনের গুণফলের সমান। তারপর তুমি পড়ছো ধ্রুব আয়তন প্রক্রিয়া। ধ্রুব আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখছো আয়তন স্থির। যেহেতু আয়তন স্থির তাহলে আয়তন পরিবর্তন কত হবে? শূন্য। শূন্য। এবং এই ক্ষেত্রে তুমি দেখছো যে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি সরবরাহকৃত তাপ শক্তির কি সমান। তার মানে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের মধ্যে আমি অনেকটুকু আলোচনা করছি, কিন্তু এতটুকু কথা মনে রাখলে তোমার চলবে। এখন এই ক্লোসিয়াসের মতবাদ নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি। এই ক্লোসিয়াসের মতবাদের 1-2টা অঙ্ক করবো। এখন আমরা ক্লোসিয়াসের মতবাদের 1-2টা অঙ্ক করবো। একটা এক্সাম্পল দিলাম এরকম, কোন ব্যবস্থা 1200 জুল তাপ শোষণ করে এবং ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আরেকটা এক্সাম্পল লিখে ফেলবো। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 300 জুল তাপ বর্জন করে, ব্যবস্থার অন্তঃস্থ শক্তি পরিবর্তন কত? আচ্ছা খেয়াল করো, 1200 জুল তাপ শোষণ করে। শোষণ বললে মানটা কি হয়? প্লাস। তারপর তোমার ব্যবস্থার উপর 400 জুল কাজ করে। সিস্টেমের উপর কাজ করলে কাজের মানটা কি হয়? মাইনাস। সিস্টেম কাজ করলে প্লাস, সিস্টেমের উপর কাজ করলে মাইনাস। বলছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? তুমি জানো ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে এই ডেল কিউ সমান কত? 1200।
ডেল ইউ কত বের করতে বলছে, আর এটা কত -400 1600। এখানে দেখো বলছে ধ্রুব আয়তন, যে ধ্রুব আয়তন তাহলে আয়তন পরিবর্তন কত হচ্ছে 0, আয়তন পরিবর্তন কত হচ্ছে 0। তাপ বর্জন করে, তাপ বর্জন, যেহেতু তাপ বর্জন মানটা কি হবে মাইনাস, তাপ শোষণ করলে প্লাস আর তাপ বর্জন করলে কি মাইনাস। অন্তঃস্থ শক্তি বের করতে বলছে। ফাইন, তুমি কি জানো ডেল কিউ ইকুয়াল কত, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ বা ডি ডাব্লিউ যাই বলো। যে আয়তন দেওয়া আছে তুমি কি জানো পি ডেল ভি, এটার মান কত -300। যেহেতু ডেল ভি 0 গুণ দিলে কত হয়ে যাবে 0, কিন্তু আয়তন পরিবর্তন কত 0 গুণ দিলে কত হয়ে যাবে 0, কত হয়ে গেছে -300। আমি আরো একটা এক্সাম্পল দিব। আরেকটা এক্সাম্পল দেবো এরকম, 1×10⁵ নিউটন পার মিটার স্কয়ার স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0.04 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 0.05 মিটার কিউব হলো। বহিস্থ কাজের পরিমাণ কত। আরেকটা এক্সাম্পল দিয়ে ফেলি, বললাম এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.1 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো। এতে সম্পাদিত কাজের পরিমাণ কত। তাহলে বাচ্চারা খেয়াল করো, স্থির চাপ পি এর মান দেয়া আছে, আয়তন পরিবর্তন, কাজের পরিমাণ বের করতে বলছে। তুমি জানো পি ডেল ভি, ডেল ভিটা কি আয়তন পরিবর্তন, V2 - V1। চাপের মান দেয়া আছে, V2 কত 0.05, V1 কত 0.04। এখানে দেখো এক বায়ুমণ্ডলীয় চাপ, তুমি জানো এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত, এক বায়ুমণ্ডলীয় চাপ হলো 1.01, এতটা লিখতে হবে না, 10⁵ লিখলে হবে, এত প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। এক বায়ুমণ্ডলীয় চাপ 1.01 10⁵, সবটা না লিখলাম 1 × 10⁵। আয়তন পরিবর্তন দেওয়া আছে 0.1 মিটার কিউব। কাজ বের করতে বলছে, তুমি জানো পি ডেল ভি 1 × 10⁵, ডেল ভি কত 0.1। তুমি যদি ক্যালকুলেশন করতে চাও 0.1 মানে কি 1/10 10⁴। তাহলে বাচ্চারা আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এতটুকু পড়ায় রেখে দিলাম। আগামী ক্লাসে সমষ্ণ পরিবর্তন, রুদ্রাপীয় পরিবর্তন, ইঞ্জিনের দক্ষতা, এনট্রপি, এইগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা কি করছি, তাপমাত্রার স্কেল,
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের মতবাদ এবং ক্লুসিয়াসের মতবাদ। আজকে এতটুকুই থাকবে, এবং আজকে যতটুকু পড়াইছি এতটুকুর প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক বললাম না, আজকে যতটুকু পড়াইছি ততটুকু পড়া এই রিলেটেড কিছু অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম। সবাই শিটের মধ্যে দেখো, আজকে সলভ শিটটা দিছি, এই সলভ শিটের পাশে কিছু MCQ আকারে আমি কিছু প্রশ্ন দিছি, এইগুলো তোমাদের বাড়ির কাজ বাসায় সলভ করবা। যারা পারবা না, যে অঙ্কগুলো পারবা না, আমার ইনবক্সে নক করবা যে তোমাকে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে। টাইপ 1-এ তোমার তাপমাত্রার স্কেল রিলেটেড অঙ্কগুলো দেওয়া হয়েছে। তারপরে টাইপ 2-তে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের মতবাদ, ক্লুসিয়াসের মতবাদ দেওয়া হয়েছে, এবং টাইপ 3-তে তাপ রিলেটেড কিছু অঙ্ক দেওয়া হয়েছে। তারপর তোমরা বাসায় যখন অঙ্কগুলো করবা, যেগুলো পারবা না আমার ইনবক্সে নক করবা যে ভাই টাইপ 1-এর এই অঙ্কটা পারছি না, আমি সলভ করে ছবি খাতার মধ্যে সলভ করে ছবি দিলে তোমাকে পোস্ট করে দিব। টাইপ 2, টাইপ 3 মানে তুমি যে অঙ্কগুলো পারতো না, আমাকে ইনবক্সে নক করলে আমি তোমাকে বুঝাইয়া দিয়ে দেবো। আমি আশা করি, আমি জানি এই যে বাড়ির কাজ দিচ্ছি এর মধ্যে 99% অঙ্ক তোমরা পারবা। আমি কনফার্ম 99% অঙ্ক তোমরা পারবা। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে অঙ্কগুলো আমি পড়াইছি এর যে অঙ্কগুলো প্রত্যেকটা, যেমন এই যে প্রশ্নটা, প্রতিটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের তুলে দিছি। আর তোমাদের যে ফিজিক্স বুকটা দেওয়া হয়েছে, এই ফিজিক্স বুকটার মধ্যেও কিন্তু ফিজিক্স বুকের মধ্যে প্রত্যেকটা অঙ্ক লেখা আছে। যেগুলো বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো কিন্তু ফিজিক্স শিটটার মধ্যে দেওয়া আছে। আর আমি যারা ফিজিক্স শিটটা নিতে পারো নাই, এই প্রত্যেকটা শিট আমি আজকে ক্লাসে যা যা লিখছি প্রত্যেকটা শিট আমি PDF আকারে দিয়ে দিয়েছি, ওইখানে তোমরা দেখে নিবা। তোমাদের মোট কথা, আজকের পড়াটা আজকেই সুন্দর করে শেষ করে ফেলবা। যখনই প্রবলেম হবে আমাকে ফোন দিবা অথবা আমার ইনবক্সে নক করবা। ভালো থাকো, সুস্থ থাকো।